শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুরফুরা শরীফ। তৃণমূল কংগ্রেস 26-এ বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলেন। সেই প্রার্থী তালিকায় আমরা কি দেখলাম যে ক্যানিং পূর্বর বর্তমান বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ে প্রার্থী করলেন। অর্থাৎ নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লার যে যুদ্ধটা দুটো বিধানসভার মধ্যে ছিল, সেটা কিন্তু এসে ভাঙড় বিধানসভায় সীমিত হয়েছে। আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন। এই মাতিন সাহেব যখন আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ দল প্রতিষ্ঠা করে, তখন কিন্তু বিরাট বিরোধিতা করেছিলেন এবং আজকে তিনি তৃণমূলের প্রার্থী হলেন। এই প্রসঙ্গে কি মত পোষণ করছে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীরজাদা ইব্রাহিম সিদ্দিকী সাহেব, শোনাবো আপনাদের। বসিরহাটের মাওলানা মুফতি মাতিন সাহেব, তিনি তৃণমূলের টিকিটে তিনি হাওড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মাতিন সাহেব কিন্তু আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল তৈরি করে, তিনি বলেছিলেন পীরজাদারা কেন রাজনীতি করবে, ওটা তো একটা ব্যবসা। আপনারা কুকুর দেখেছেন তো? কুত্তা দেখেন না? কুকুর যখন খাওয়ার পরে দেখবেন যখন অসুবিধা হয়ে যায় বমি করে দিয়ে আবার দেখবেন কিছু চেটে চেটে আমার ওই বমিটা কুত্তায় খেয়ে নেয়। কি বুঝলেন? অতএব যার কথা বলছেন, এ মুখে বলছে যে চলবে না, আপনার যে কথা বলে সেই কথা বলে উনি সেই কাজ করছেন, উনি নেবেছেন। কি বুঝলেন? উনি ছোট বড় কথাবার্তা বলেছেন, করা যাবে না, নাজায়েজ, হারাম, পিসাবরা করবে কেন, কি বুঝলেন বলেছেন। আজকে আপনারা দেখুন তার প্রমাণটা কেমন হচ্ছে। আর যার কথা বলছেন ইনি তো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ, ইনি তো বলেছেন, নিজেকে নবী বলে দাবি করেছিলেন। দাবি করে কাফের ফতোয়া নবীর পড়ে গেছে। বড় মাওলানা আবু বকর সাহেব কাফের ফতোয়া দিয়ে দিয়েছে, এনায়েতুল আব্বাস সাহেব ফতোয়া দিয়েছে, মাওলানা কফিলউদ্দিন সাহেব ফতোয়া দিয়ে দিয়েছে কাফের বলে। কি বলেন? অতএব কাফের যেমন শওকত মোল্লা পুজোর ফেঁতে কেটে কপালে সিঁদুর দিয়ে দেখেন কাফের হয়েছে, ঠিক মতিনও ঠিক দেখেন নিজেকে নবী বলে দাবি করে কাফের হয়েছে। ও কাফের, ইও কাফের। বাংলার মানুষ জানুন যে এদের ঘরে ভোট দেওয়া যাবে কেনা। কি বলেন? এদের ঘরে ভোটটা দেওয়া যাবে কিনা। এরা কি ধরনের কাজকাম করেছে জানেন? এরা পীর সাহেবদের স্থানে বহু ছোটো বড়ো কথাবার্তা বলেছে। ফুরফুরায় পীর নেই, মেজু হুজুরে এলেমটা কলসি মুদুন, সাইফুন ভাই বুড়ো ভাম, ফুরফুরায় পীর নেই, হাত চাটছে, এ ধরনের ছোটো বড়ো দুর্নাম বদনাম বহুত গালাগালি পীর সাহেবদের করেছে। এবং এই আইএসএফকে যা তা ভাষায় কথাবার্তা বলে গেছে, এটা আপনারা জানেন। তার জবাব কিন্তু এবার বাংলার মানুষ আপনার চিন্তা ভাবনা করে আগামী ইলেকশনে দেবেন। সেই পুরনো জিনিস মনে রাখবেন, আজকে নতুন জিনিস নয়। আপনি বললেন যে মাতিন সাহেব কুকুরের মতো উছড়ে আবার সেটা খেয়েছে, একই কাজ তো আপনার ভাইপো কাজিম সিদ্দিকী করেছেন। দেখেন, মমতা ব্যানার্জি চাইছে কাঁটা দিয়ে কাঁটা তুলব। আমি আগেও বলেছি তো, আগে বলিনি আমি, মমতা চাইছে কাঁটা দিয়ে কাঁটা তুলব। অতএব কী করা যাবে? যার কারণে একে টেনে চাইছে নওশাদ উঠছে, করা যাবে কি? একে নিজে কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্যে নিয়ে গেছে। অতএব মানুষ কিন্তু দেখবে এদের মধ্যে ভোট যে দেবে, কাকে দেখে ভোটটা দেবে? মৃত্যু বোকাবাজের ভোট দেবে, গোলাবাজের ভোট দেবে না। মানুষ স্বচ্ছল রাজনীতি যারা করবে, সমাজের কাজ যারা করবে, সেই ব্যক্তিকে দেখে মানুষ ভোট দেবে, এটা মনে রাখবেন। আব্দুল মতিন সাহেব তাকে প্রার্থী করার পরে তিনি আবার ভাঙড়ে আসতে প্রচারে গিয়েছেন। দেখুন, এখন তার রাস্তা নেই, এটা কিছু হতে হবে তো। কি বলি, আমি আগেই বললাম নি, তো আগে তো বলেছি, উনি ছোট বড় কথাবার্তা বলেছে, অনেক কিছু বলেছে। এখন উপায় নেই, বিক্রি হয়ে গেছে। তখন যে মুখে তুমি বলেছো, যে মুখে তুমি বলেছো সেই মুখে, তবে এরা বহুত পুরনো আপনার তৃণমূল, সেটা আমরা জানি। উনি আগে থাকতে তৃণমূলে ঢোকা আছে। উল্টো পাল্টা পীর সাহেবদের নামে বললেন, বলে যে পাত খাও সেই পাত ছাঁটা করো, সেই জাতি হচ্ছে, মানে যে পাতা হাগে সেই পাতা আবার জিভ দিয়ে কেটে চেটে খেয়ে নেয়, সেই জিনিস। আমি আগেও বলুন, কুকুর যেখানে হাগে সেখানে শুকে ফেলে দেয়, আর বমি করা কুকুর করে সেই বমি চেটে খায়, সেই হচ্ছে বাবা এই কাফের মতিন। নবীকে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ বলেছিল,
এই মতিন নিজেকে নবী বলে দাবি করেছিল। বাংলার সমস্ত মানুষ জানে পীর সাহেবদের সঙ্গে কী করেছে না করেছে, বাংলার সমস্ত মানুষ জানে। অর্থাৎ বাংলার মানুষ কিন্তু চিন্তা ভাবনা করে ভোট দেবে, এটাই আমি বলতে চাইছি। আরাবুল ইসলাম তিনি আগামীকাল আইএসএফ এ যোগ দেবেন। দেখেন, আরাবুল ইসলাম আইএসএফ এর যোগ দেবে। একটা কথা হচ্ছে, আরাবুল ইসলামকে যে নেওয়ার শখ ছিল আমার ভাইপোর, কি মিনেন ঢুকেছি বলতে পারছেন উনি, তাহলে এর অনেক আগে নিয়ে নেওয়া দরকার ছিল, কি মিনেন এর আগে নেওয়া দরকার ছিল। তবে রাজনীতি ক্ষেত্রে যদি সুযোগ না দেয়, তাকে যদি কেসকে জেল খাটায়, তাকে যদি আপনার বসিয়ে দেয়, সাসপেন্ড করে, কি মিনেন অতএব তারা একটা জায়গায় পড়ে থাকবে কেন? নিশ্চয়ই সে ভালো বুঝে হয়তো এসেছে। এবার আমার ভাইপো নওশাদ ওনাকে নেবে কি না নেবে আমি এখন ঠিক বলতে পারছি না। উনি আইএসএফে ঢুকেছে কি বলতে হবে, একটা গঞ্জনা আওয়াজ শুনছি, কিন্তু এখন আমি ঠিক বলতে পারছি না। আমরা দেখেছি গত পঞ্চায়েতে যে মানুষগুলো খুন হয়েছিল ওখানে তাদের বাড়ি গিয়ে আরাবুল ইসলাম ক্ষমা চেয়েছেন এবং তারা না ক্ষমা করেছে। তখন একটা মানুষ ভুল করে, আল্লাহ বলছেন বান্দা যদি ভুল করে যে ক্ষমা চায়, তাকে তোমরা ক্ষমা করে দিও, কি মেনেন। অতএব হক্কুন নাসের গুনাহ আল্লাহ বলছে আমি মাফ করবো না, কি মেনেন। যেন হক্কুন নাসের গুনাহ হচ্ছে মেরে পিটে লুট দারাজ করে দিয়েছে, খুন করেছে, ঘর বাড়ি ভেঙেছে, এগুলো হক্কুন নাসের গুনাহ। অতএব এ গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। অতএব সে এটা তওবা করলে হবে না, যার করে তার কাছে মাপ চাইলে তো আমার আল্লাহ মাফ করবে। আর ফুটফাসে এসেছিল শুনছি, ঠিক আমি জানি, মিডিয়াতে একবার দেখলাম, বলতে পারছি না। হ্যাঁ, অতএব ভাইপোর সঙ্গে কী কথা হয়েছে না হয়েছে বলতে, তাতে কথা হচ্ছে সে দলমত যেমন হুমায়ুন কবিকে গাদ্দারি করলো মমতা, গাদ্দারি করে তাকে বার করে দিলে, তেড়িয়ে দিলে, কি বুঝলেন, তাকে কাজ মিটিয়ে হ্যাঁ তাকে তাড়িয়ে দিলে, বার করে দিলে, ঠিক ওই রূপ, কি বুঝলেন, ঠিক ওই রূপ আপনার এই ভাঙড়ের আপনার ওই আরাবুলকে ওকে নিয়ে কাজ করিয়েছে, কাজ টাজ করে টোরে নিয়ে হ্যাঁ মিটিয়ে নিয়েছে। ওনার তো নাম দিয়েছিলেন যে একেবারে তোরো তাজা, কি মিনেন, তোরো তাজা হচ্ছে আমাদের নেতা, কি মিনেন আরাবুল, তোরো তাজা, বুঝতে পারছেন না। ওনাকে তোরো তাজা পেয়ে, কি মিনেন একেবারে কাজ মিটিয়ে গুছিয়ে দিয়ে চুষে খেয়ে একবারে শুকিয়েছে, দেখে এবার শুকিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ বুঝলেন না, আরাবুলকে তোরো তাজা ছিল, তাকে দিয়ে খেটিয়ে খুটিয়ে কাজ মিটিয়ে চুষে খেয়ে একবার ছিবড়ে করে শুকিয়ে ফেলে দিয়েছে। এখন আর তো আরাবুলের দরকার নেই, কি আরাবুলের তার প্রয়োজন নেই, কি মানে যার কাছে ফেলে দিয়েছে। আজকে আরাবুল সে বুঝুক যে আরএসএস মমতা ব্যানার্জি কী জিনিস ছিল। এরা আগেও তো আমি সতর্ক করেছিলাম, বলেছিলাম। হ্যাঁ, আজকে আরাবুল তুমি হাড়ে হাড়ে বসছো, আগামী দিনে ওই শওকত মোল্লাও হাড়ে হাড়ে বুঝবে, এটা মনে রেখে দেবেন। অতএব এ আরএসএস মমতা ব্যানার্জির কাজ হচ্ছে এর চক্রান্ত আলাদা, সেই চক্রান্ত হিসাবে এ কাজ করে যাচ্ছে। অতএব একে বিশ্বাস করতে যাবেন না। তবে আরাবুল তওবাতিল্লা করেছে, এসছে, ঠিক আছে, আসতে পারে, ভুল কি শিখে আসতে পারে, তাতে আমার ভাইপো কি করবে আমি ঠিক বলতে পারি। তবে ভাবমূর্তি পার্টি যাতে খারাপ না হয় সেই দিকটায় চিন্তা ভাবনা করার দরকার আছে। ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লা এবং নওশাদ সিদ্দিক, আপনার ভাইপো নওশাদ সিদ্দিক, দুজনের লড়াই কিন্তু একদম সরাসরি। আগে তিনি ক্যানিং পূর্ব বিধায়ক ছিল, এখন তিনি ভাঙড়ের সে লড়াই, কি বলবেন? দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এর আগে শওকত মোল্লা দাঁড়িয়েছিল ক্যানিংয়ে, এখন ভাঙড়ে দিচ্ছে কারণটা কি? যার দ্বারায় ভাঙড়ে বিশাল অত্যাচার জুলুম হলো, অনেক খুন মার্ডার হয়ে গেল, এবং সে ফুরফুরা পীর সাহেবদের ঘরে বহু দুর্নাম গালাগালি পচরাপচির করলো, এবং অমিত শাহ হচ্ছে
আপনার নওশাদের দাদা, কি বুঝলেন? তাহলে একটা কাফেরের সঙ্গে তুলনা করলো, করে আজকে তাকে মমতা টিকিট দিয়েছে ভাঙড়ের। তো ভাঙড়বাসী এবারে ভালো মতো চিন্তা করতে পারছে, বুঝতে পারছে। তা আগামী দিনে ভাঙড়ের শান্তি হবে না অশান্তি হবে? তা জিতার পরে কতটা অশান্তি হবে, কতটা দুর্নীতির মধ্যে থাকবে, সেটা ভাঙড়ের মানুষ জানতে পারছে। এই ধরনের ক্রিমিনাল মানুষটাকে, কি বুঝলেন, মমতাই বলেছিল তো যে বোম বাঁধা। তা বোম বাঁধা মানে ক্রিমিনাল বলি বোম বাঁধে, তাকে জেনে শুনেই দিয়েছে। অতএব ভাঙড়ের মানুষকে কায়দা করার জন্যে অনেক ফাঁড়ি খুলে দেওয়া হয়েছে, কি বুঝলেন। আমার এই শওকাতকে দিয়েছে, এই কাফেরটাকে দিয়েছে শওকাত, সেইবারে সেখানে যে আরও অত্যাচার জুলুম আরও বাড়বে, বাড়া তো কম নেই। মানুষ এবারে সেদিকে চিন্তা ভাবনা করে ভোট দেবে। দুর্নীতিগ্রস্তরা আরও ভাঙড়ে ভয়ঙ্কর হয়ে আগামীতে উঠবে, এই কথা আমি বলতে চাইছি। এই যে শওকত মোল্লাকে প্রার্থী করেছেন, ওখানে যদি নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়, কতটা আশাবাদী আপনি যে চাইছেন? দেখেন, লড়াইয়ের ময়দানে সচ্ছল যদি আপনার রাজনীতি হয়, তাহলে জানবেন আমার ভাইপোকে রোকা মুশকিল আছে। আর শওকত মোল্লা এতদিন ধরে যেভাবে জিতে আসছে, গুন্ডামি করে, তোলাবাজি করে, মেরে পিটে লুট করে, কি বুঝলেন, এর আগে করেছে সব জানেন, তাহলে জিতবে। আর সেই কারণেই দিয়েছে। আজকে শওকত মোল্লা হেরে যাবে মানে নওশাদ জিতে যাবে বলে, সেই জায়গাটায় সিটটা নেওয়ার জন্যে একটা গুন্ডা, তোলাবাজি, ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনালকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। যেমন করে হোক প্রশাসনকে নিয়ে, পাশে তৃণমূলের গুন্ডাবাজিরা নিয়ে ভোটটা লুট করে জিততে হবে। আমাকে ওই ভাঙড় আদায় করতে হবে, ভাঙড়টাকে যেমন করে হোক জিততে হবে। সেই কারণেই মমতা ছক করে কষে একটা ক্রিমিনাল গুন্ডাকে দাঁড় করিয়েছে। কিন্তু ভাঙড়ের মানুষকে আমি বলতে চাই, আপনারা জানবেন, চেনেন লোকটাকে ভালো মতন। ভোটের মধ্যে যে ভোট হয়, ইনশাল্লাহ আশা করি চিরতরের মতন শওকত নির্মূল হয়ে যাবে এখান থেকে। আর ভোটের মধ্যে ভোট না হয়, চুরি হয়, সেখানে কিছু বলার নেই আমার। ও তো বলেই চলছে, দু চারটে লাশ পড়ে পড়ুক, কি মেনে, তবুও আমরা ভোট চাই। তা মানুষ মরে যাক, দরকার নেই। আমার সিট দরকার, গদি দরকার। এটা রাজ্য সরকার জেনে শুনি তো দিচ্ছে, কি মেনে। তাহলে এই সাথে বাংলার মানুষ বলুন কি, ভাঙড়ের মানুষ তারপর মনে রেখে দেন জিনিসটা, ব্যাপারটা কোন জায়গায়। তা রাজ্য সরকার চাইছে মেরে মুড়ে পিটে লুট দাঁড়াজ করে যেমন করে হোক ভাঙড়ের সিটটা আমার চাই, কি বুঝলেন। যার কারণে একজন ক্রিমিনাল, নটরাজ ক্রিমিনাল গুন্ডাকে দাঁড় করানো হচ্ছে, তোলাবাজিকে দাঁড় করানো হচ্ছে, বোমবাজিকে দাঁড় করানো হচ্ছে। আগে বামপন্থীর মধ্যে ছিল যে সর্বনাশা করে বামটাকে খেয়ে শেষ করে দিয়েছে, আবার এইখানে ঢুকিয়ে সেই কাজ আরম্ভ করেছে এই শওকত মোল্লা।